বন্ধুরা, আপনারা যদি পার্সেল রহস্যের প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথম পর্বটা দেখে আসবেন, কারণ প্রথম পর্ব না দেখলে কিন্তু আপনারা দ্বিতীয় পর্বটা কিছুই বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রথম পর্বটা দেখুন, তারপরে আপনারা কিন্তু দ্বিতীয় পর্বটা দেখবেন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা প্রথম পর্বে বলেছিলাম যে এই ঘটনার প্রায় 1 বছর আগে সৌম্যশেখর শাহের নম্বরে একটা ফোন এসেছিল, আর ওই ফোনটা অজানা নম্বর থেকে। আর এই ফোনটা কে করেছিল এটা পুলিশ তদন্ত শুরু করে। 1 বছর পরে কিন্তু তদন্ত করে পুলিশ জানতে পারে যে এই ফোনটা করেছিল রিমা রানীর একটা এক্স বয়ফ্রেন্ড। আসলে তাদের মধ্যে কোনো রকম সম্পর্ক ছিল না। ওই ছেলেটা শুধুমাত্র রিমা রানীকে পছন্দ করতো বা লাইক করতো, যাকে বলা হয় একতরফা ভালোবাসা। রিমা রানী সাহ কিন্তু কোনো রকম ভাবেই ওই ছেলেটাকে পাত্তা দেয়নি, শুধুমাত্র ওই ছেলেটাই রিমা রানীর পিছনে লেগেছিল। রিমা রানী তখনও হসপিটালে ভর্তি ছিল। আমরা আগের দিন বলেছিলাম তার শরীরের 40 থেকে 45% অংশ আগুনে পুড়ে গেছে। সে জানতো না যে বোম ব্লাস্টের ফলে তার স্বামী এবং ঠাকুমা মারা গেছে। রিমা রানী যেই রুমে থাকতো, অর্থাৎ হসপিটালে যে রুমে ছিল, সেইখানে 5-6-7 দিনের একটা পুরনো খবরের কাগজ দেখতে পায়। সেই খবরের কাগজে রিমা রানী দেখে বোম ব্লাস্টের ফলে তার স্বামী এবং ঠাকুমা মারা গেছে। রিমা রানী যখন জানতে পারে তার স্বামী এবং ঠাকুমা মারা গেছে, অনর্গল প্রায় 7 থেকে 8 ঘন্টা কান্না করতে থাকে। কাঁদতে কাঁদতে মানে কি অবস্থা সেটা আমি হয়তো এখানে ভাষায় আপনাদের প্রকাশ করতে পারছি না। মানে প্রচণ্ডভাবে কান্নাকাটি করে। কোনো একটা আত্মীয় বা রিলেটিভ কি করে, ওই রিমা রানীর কান্নার ভিডিও রেকর্ডিং করে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। মুহূর্তের মধ্যে সারা ভারতবর্ষে এই ভিডিও ছড়িয়ে পড়ে। এই ভিডিও এত পরিমাণে ভাইরাল হয় যে উড়িষ্যার তৎকালীন যে সরকার ছিল, অর্থাৎ নবীন পটনায়ক, তো তার উপরে প্রেশার আসতে থাকে যে এই কেসটা কেন হয়েছে, কারা করেছে এই কেসটা, তদন্ত করতেই হবে। অবশেষে নবীন পটনায়ক নিজে দায়িত্ব নিয়ে ওই কেসটা পুলিশের কাছ থেকে সরিয়ে নিয়ে রাজ্যের যে ক্রাইম ব্রাঞ্চ বা সিআইডি আছে তাদের হাতে তুলে দেয়। এরই মধ্যে বালেঙ্গড় জেলার যে এসপি, তার কাছে একটা চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, আপনাদের কাছে পার্সেলের যেই রিসিপ্ট কপি আছে সেই রিসিপ্ট কপিতে RK শর্মা লেখা আছে। ওইটা RK শর্মা হবে না, ওটা হবে RK সিনহা। চিঠিতে আরও বলা হয় এই ঘটনাটি ভালোবাসায় ধোঁকা দেওয়া এবং টাকা পয়সার ব্যাপার নিয়েই ঘটেছে। এসপি ভাবতে থাকে এই চিঠিটা কেন এলো আর কেই বা এই চিঠিটা পাঠালো। এই চিঠিটি রবীন্দ্রনাথ সাহ, সংযুক্তা সাহ এবং রিমা রানী সাহকে দেখানো হয়। রিমা রানী সাহ বলে, না, এই ব্যাপারে আমি কিছু জানি না। রবীন্দ্রনাথ সাহকে এই চিঠিটি দেখানো হলে রবীন্দ্রনাথ সাহ তখন বলে যে এখানে তো লেখা আছে যে এই চিঠিতে যা বলা হচ্ছে তার মূল বিষয় হচ্ছে গিয়ে যে কেউ ধোঁকা দিয়েছে, কোনো প্রেমিক বা প্রেমিকা ধোঁকা দিয়েছে, আর জমি জায়গা নিয়ে সমস্যা, কিন্তু আমাদের ফ্যামিলি তো এরকম কোনো ব্যাপার নিয়ে জড়িত না। তারপর এই চিঠিটি দেখানো হয় সংযুক্তা সাহকে। সংযুক্তা সাহ যখন চিঠিটা পড়ছিল, পড়ার পর তার মনে কেমন যেন একটা খটকা লাগছিল। অর্থাৎ এই চিঠির যে ভাষা আছে সেই ভাষাটার সঙ্গে মানে একটা ওয়ার্ড তার কাছে মনে হচ্ছিল যেন চেনা শোনা। তাই সংযুক্তা সাহ কী করলো, ওই চিঠিটা বারংবার মোটামুটি 8-10 বারের উপরে সে চিঠিটা পড়ল। ওই চিঠির মধ্যে একটা লাইন ছিল, লাইনটি হলো আন্ডারটেকিং দ্য প্রজেক্ট। এই লাইনটা বারংবার পড়ার পর তার মনে হঠাৎ করে খটকা লাগে। এই সংযুক্তা সাহ যে কলেজের অধ্যাপিকা ছিলেন সেই কলেজের একজন অধ্যাপক, তার নাম পুজিলাল মেহতা। এই পুজিলাল মেহতা বারবার একটা শব্দ ইউজ করতেন। সংযুক্তা সাহের মনে তখন একটা খটকা লাগে। পুলিশ তখন সংযুক্তা সাহকে জিজ্ঞাসা করে, তাহলে আপনার কি কারো উপরে সন্দেহ হচ্ছে? তখন সংযুক্তা সাহ বলে, পুজিলাল মেহতার উপরে আমার একটু সন্দেহ লাগছে। সংযুক্তা সাহ পুজিলাল মেহতার উপরে যে সন্দেহ করছে, এটা কেন করছে সেটা আমরা একটু পরে আলোচনা করছি। পুলিশ ওই পুজিলাল মেহতাকে থানায় ডাকে এবং তারপর জিজ্ঞাসাবাদ শুরু হয়।
পুঁজিলাল মেহতাকে এর আগেও একবার থানায় ডাকা হয়েছিল। তখন পুঁজিলাল মেহতা বলেছিলেন, আমি এই শহরের একটা নামকরা কলেজের অধ্যাপক, অর্থাৎ আমার সমাজে আমার একটা রেপুটেশন বা আমার একটা সম্মান আছে। বোম ব্লাস্টের মতন ঘৃণ্যতর কেসে আমাকে আপনারা ডাকছেন, এতে কী হবে? আমার সামাজিক যে মর্যাদাগুলো আছে সেই সামাজিক মর্যাদাগুলো নষ্ট হবে। এভাবে আপনারা আমাকে ডাকবেন না। আপনারা কি মনে হয় আমি কি আতঙ্কবাদী বা আমি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছি? এভাবে আমাকে ডাকবেন না। তখন কিন্তু পুলিশ ওই পুঁজিলাল মেহতাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন দেখুন সে সন্দেহের তীর কিন্তু পুঁজিলালের দিকেই যাচ্ছে। এসপির কাছে যে চিঠিটা পাঠানো হয়েছিল সেই চিঠিটা পুঁজিলাল মেহতাকে দেখানো হয়। তখন পুঁজিলাল মেহতা চিঠিটা দেখে, বলছে কে পাঠিয়েছে এই চিঠি? পুলিশ বলে আপনি পাঠিয়েছেন, একটু গরম দিয়ে বলে। কি প্রুফ আছে? আমি যে চিঠিটা পাঠিয়েছি কি প্রুফ আছে? আর যদি আমি পাঠিয়েও থাকি আপনারা প্রমাণ করে দেখান। মানে পুলিশ কোনো রকমভাবেই পুঁজিলাল মেহতাকে কবজায় আনতে পারছিল না। অবশেষে কী করলো? পুলিশ ওই পুঁজিলাল মেহতাকে একটু কড়া ডোজ দিল, অর্থাৎ বুঝতে পারছেন একটু স্পেশাল ট্রিটমেন্ট আর কি করলো। হ্যাঁ, এটা আমি পাঠিয়েছি, কিন্তু এটা পাঠানোর পিছনে একটা কারণ আছে। আমি ইচ্ছা করে কিন্তু এই চিঠিটা পাঠাইনি। একদিন আমি সন্ধ্যার সময় ইভিনিং ওয়াক করছিলাম, পার্কে হঠাৎ করে একজন লোক আসে এবং আমার কোমরে বন্দুক ধরে বলে, এই যে চিঠিটা দিচ্ছি এটাকে কোনো কথা না বলে, কোনো আওয়াজ না করে একদম ডাক বক্সে ফেলে দিয়ে আসবি। আমাকে বন্দুকের ভয় দেখানো হয় আর বলা হয়, যদি তুই এই চিঠিটা ডাক বক্সে না ফেলে আসিস তাহলে তোর পুরো পরিবারকে বোম মেরে উড়িয়ে দেব। তাই আমি বাধ্য হয়ে চিঠিটা ওই ডাক বক্সের মধ্যে ফেলে এসেছি। পুলিশ পুঁজিলালের এই গল্প বিশ্বাস করতে পারছিল না, তাই পুলিশ কী করলো? পুলিশ রেড চালায় পুঁজিলালের বাড়িতে এবং সেখান থেকে উদ্ধার করলো এসপিকে যে চিঠি পাঠানো হয়েছিল ঠিক একই রকম চিঠি 7 থেকে 8 কপি। এছাড়াও স্কাই কিং কোম্পানি পার্সেলের যে রিসিপ্ট কপিটা দিয়েছিল সেই রিসিপ্ট কপিটাও পুঁজিলাল মেহতার বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে। পুলিশ তখন পুঁজিলাল মেহতার একটা ছবি ওই স্কাই কিং কোম্পানিকে পাঠায় এবং বলে, দেখুন তো আপনাদের কুরিয়ার অফিসে এই ব্যক্তি গেছিল কিনা। তখন ওই কুরিয়ার কোম্পানির যে এমপ্লয়ি ছিল সে ভালো করে দেখে, কুরিয়ার অফিসের ওই এমপ্লয়ি বলে, হ্যাঁ এই ব্যক্তি ওই দিন অফিসে এসছিল আর পার্সেলটা খুব তাড়াহুড়া করে দিয়ে গেছে। এর মুখে মাস্ক দিয়ে ঢাকা ছিল, চোখে সানগ্লাস ছিল আর মাথায় একটা টুপি ছিল। এরপর পুঁজিলাল সমস্ত ঘটনা আস্তে আস্তে বলতে থাকে। পুঁজিলাল মেহতা জ্যোতির্বিকাশ কলেজের প্রিন্সিপাল ছিলেন 2009 সাল থেকে, আর এই সময় সংযুক্তা সাহ অন্য একটি কলেজের অধ্যাপিকা ছিলেন। সংযুক্তা সাহ 2014 সালে এই জ্যোতির্বিকাশ যে কলেজটা আছে সেই কলেজে ট্রান্সফার হয়ে আসে। হঠাৎ করে একটা নোটিশে বলা হয় এই সংযুক্তা সাহকে এই কলেজের প্রিন্সিপাল পদে বসানো হবে আর পুঁজিলাল মেহতাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এই ব্যাপারটা পুঁজিলাল মেহতা কোনো রকমভাবেই মেনে নিতে পারছিল না। পুঁজিলাল মেহতা কী করবে বুঝে উঠতে পারছিল না, তাই সে সংযুক্তার নামে বাজে বাজে কথা রটাতে থাকে এবং তার নামে অশ্লীল ভাষায় দেওয়াল লিখন করতে থাকে। এত কিছু করার পরেও সংযুক্তা সহ কোনো রকমভাবেই পরাস্ত করতে পারছিল না। এরপর পুঁজিলাল মেহতা সংযুক্তাকে হুমকি দেয়, আপনি আমার প্রিন্সিপালের পদ কেড়ে নিয়েছেন, এর প্রতিশোধ আমি নেবই নেব। এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে, কলেজের একটা প্রফেসর অর্থাৎ ছাত্রছাত্রীদের সে ইংরেজি পড়ায়, সে কি করে বোম বাঁধতে শিখলো? পুঁজিলাল মেহতা সংযুক্তা সাহকে যে হুমকি দিয়েছিল তারপর থেকেই সে ভাবছিল যে কি করে সে প্রতিশোধ দেবে। তার জন্য সে বিভিন্ন ক্রাইম রিলেটেড বই পড়তে শুরু করে। এছাড়াও বিভিন্ন ক্রাইম যেই সিনেমাগুলো হয় বা ওয়েব সিরিজগুলো হয় সেইগুলো এক এক করে দেখতে শুরু করে। তারপর সে ভাবতে থাকে কী করে বোম বাঁধা যায়। তাই সে বারংবার গুগলে সার্চ করে এবং ইউটিউবে সার্চ করতে থাকে। সে এই ইউটিউব এবং গুগল থেকে কিছু রকম ইনফরমেশন জোগাড় করে মোটামুটিভাবে সে বোম বাঁধা শিখে যায়। 2017 সালে
এই পুঁজিলাল মেহতা কালী পুজোর সময় বাজার থেকে প্রচুর পরিমাণে বাজি কিনে নিয়ে আসে। আর ওই বাজিগুলোতে যে বারুদ থাকে সেই বারুদ দিয়ে সে একটা বোম বানায় এবং ওই বোমটাকে পরীক্ষা করার জন্য সে একটা ফাঁকা মাঠে নিয়ে যায় এবং সে ওই কাজে সফল হয়। বোম বানানোর পর পুঁজিলাল মেহতা এইটাও পরীক্ষা করে যে পার্সেলের ঢাকনা খুললে বোমটা ব্লাস্ট হচ্ছে কিনা। এতেও কিন্তু পুঁজিলাল মেহতা সফল হয়। এই বোম বানাতে সফল হওয়ার পর পুঁজিলাল মেহতা গুগলের যে হিস্টোরি আছে সার্চ স্টোরি সেটা এবং ইউটিউবের সার্চ স্টোরি সেটাকে সম্পূর্ণভাবে ডিলিট করে দেয় এবং 2 মাসের মধ্যে একটা বড় বোম বানিয়ে ফেলে। সে অপেক্ষা করতে থাকে যে কোন দিন সংযুক্তা শাহের কাছে বা সংযুক্তা শাহের বাড়িতে ওই বোমটা পাঠানো যাবে। এই অপেক্ষায় দিন গুনতে থাকে। হঠাৎ করে সংযুক্তা শাহের ছেলে সৌম্যশেখর শাহের বিয়ে ঠিক হয়ে যায়। আর পুঁজিলাল মেহতা তখন ভাবে যে এটাই একটা মোক্ষম সময়। এই যে বিয়েটা হচ্ছে, এই বিয়ের বৌভাত অর্থাৎ রিসেপশন যেদিন হবে সেই দিনই বোমটা পার্সেলে করে সে পাঠিয়ে দেবে। আর পার্সেল খুলতেই বাড়ির শুদ্ধ লোক উড়ে যাবে। হ্যাঁ, এই একটা প্ল্যানিং কিন্তু পুঁজিলাল মেহতা করেছিল। এই পুঁজিলাল মেহতা তার বাড়ি থেকে 250 কিলোমিটার দূর অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা জার্নি করে রায়পুরে যায়। আর এই রায়পুরে গিয়ে কুরিয়ার কোম্পানি ডিটিডিসির অফিসের সামনে গিয়ে দাঁড়ায়। সেইখানে রিক্সাওয়ালাকে কিছু টাকার লোভ দেখায় এবং রিক্সাওয়ালাকে বলে যে তুমি এই যে পার্সেলটা আছে এটা তুমি ওই ডিটিডিসির যে অফিসটা আছে তাদের কাছে দিয়ে আসো। এবার যে রিক্সাওয়ালা ছিল সে একজন অশিক্ষিত মানুষ, এবার সে তো জানে না যে কুরিয়ার কিভাবে পাঠাতে হয়। সে মোটামুটি ওই পুঁজিলাল মেহতা তাকে মোটামুটিভাবে শিখিয়ে দিয়েছিল যে তুমি এখানে যাবা, গিয়ে বলবে যে এই ব্যাপার। হ্যাঁ, তো কিছু টাকার যেহেতু লোভ দেখানো হয়েছিল ওই রিক্সাওয়ালাকে, তাই রিক্সাওয়ালা কী করলো ওই পার্সেলটা দিয়ে ওই ডিটিডিসির যে অফিস সেখানে গিয়ে দেয়। এবার ওইখানে যে এমপ্লয়িরা আছে তারা দেখে ওইটা দিয়ে তারপরে বলে যে এর মধ্যে কী আছে। তখন ওই রিক্সাওয়ালা তখন আর বলতে পারে না, সে থুতুমতো খেয়ে যাচ্ছে আর কি, কী আছে। তো এই সময় কি হয়েছে, ওই পুঁজিলাল মেহতা যে কিনা বাইরে দাঁড়িয়েছিল, এবার সে মুখে মাস্ক পরে, চোখে সানগ্লাস পরে আর মাথায় টুপি পরে সে তাড়াতাড়ি করে ওই পার্সেলের অফিসে যায় এবং সেই পার্সেলটা নিয়ে আসে। বলে না আমি জমা করবো না, ঠিক আছে বলে চলে আসে। এইবার ওইখান থেকে সে আবার চলে যায় আরেকটা কুরিয়ার কোম্পানিতে। সেই কুরিয়ার কোম্পানির নাম ছিল, আমরা আগে কিন্তু বলেছিলাম যে স্কাই কিং। সেই স্কাই কিং কোম্পানিতে যায় এবং দেখুন এই স্কাই কিংই কেন রাখলো, কারণ হচ্ছে কি এই স্কাই কিং যে কোম্পানিটা আছে এইখানটায় কিন্তু কোনো রকম সিসিটিভি ছিল না। আর ওই ডিটিডিসির যে অফিসটা আছে সেখানে কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা ছিল। তাহলে সিসিটিভি ক্যামেরা যেহেতু আছে তাহলে পরবর্তীকালে যদি তদন্ত হয় তাহলে ধরা পড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা ছিল। এই কারণে কি করলো ওই পুঁজিলাল মেহতা ওই ডিটিডিসি অফিস বাদ দিয়ে সে কিন্তু স্কাই কিং কোম্পানির ওখানে রাখলো। এবার ঘটনাটা বলি। এবার ওইখানে গিয়ে এবার দেখুন ওই রিক্সাওয়ালাকে কিন্তু পাঠায়নি। এবার ওই মুখ টুক ঢেকে মানে মাস্ক পরে সানগ্লাস পরে আর মাথায় ক্যাপ অর্থাৎ টুপি পরে সে ওই স্কাই কিং কোম্পানির সামনে গেছে। এবার যাওয়ার পর ওই একই ওইখানকার যে মানে এমপ্লয়ি আছে সে জিজ্ঞাসা করেছে যে এর মধ্যে কী আছে। তো পুঁজিলাল মেহতা দেখুন কি বলে, সে বলে যে আসলে আমার এক বন্ধু বা আমার এক আত্মীয়ের বিয়ে আছে, তো আমরা এখান থেকে রসগোল্লা পাঠাচ্ছি বা বিভিন্ন রকম মিষ্টি আমরা এখান থেকে পাঠাচ্ছি। দিয়ে ঠিক আছে, দিয়ে তারপরে ওইখান থেকে কুরিয়ারটা পাঠিয়ে দেয়। স্কাই কিংয়ের যে ডেলিভারি বয়, সেই ডেলিভারি বয় 22শে ফেব্রুয়ারি 2018 সালে সংযুক্তা শাহের বাড়ি যায়। আর ওই 22শে ফেব্রুয়ারি 2018 সাল ওই তারিখটা সংযুক্তা শাহের ছেলে সৌম্যশেখর শাহের বৌভাত বা রিসেপশন পাঠিয়ে হচ্ছিল। এবার ডেলিভারি বয় কিন্তু ওই দিন গেছিল, গিয়ে দেখে যে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এই পার্সেলটা সে কার কাছে দেবে এটা ভাবতে থাকে। তারপর সে এটা ভাবলো যে থাক, আজকে তো বাড়িতে এত লোকজন আছে, তাই পার্সেলটা কাকে দেবো না দেবো, এর থেকে কী করি এই পার্সেলটা আমি 2 দিন পরে দিই। তারপর কী করলো, 2 দিন পরে যখন বিয়ে অনুষ্ঠান বা বৌভাতের যে অনুষ্ঠানগুলো আছে যেগুলো সব শেষ হয়ে যায়, তারপরে কী করে ওই ডেলিভারি বয় 2 দিন পরে ওই পার্সেলটা সংযুক্তা শাহের বাড়িতে দেয়। তারপর কী ঘটনা ঘটেছিল সেটা আমরা পূর্বে আলোচনা করেছি। পুঁজিলাল মেহতা
কতটা চালাক থাকুন। এই যে সোমশেখর শাহের যে বৌভাতটা হচ্ছে সেই দিন কিন্তু ওই পুঁজিলাল মেহতা সেখানে উপস্থিত ছিল, যাতে কেউ সন্দেহ না করতে পারে যেটা তার কাজ। এছাড়াও যখন সোমশেখর শাহ যখন বোম ব্লাস্টে মারা গেলেন সেই দিন তার যে শেষকৃত্য সেখানেও কিন্তু এই পুঁজিলাল মেহতা ছিল। একটাই কারণ, কিন্তু কী কারণ, যে তাকে যেন পুলিশ বা সংযুক্ত শাহ বা তার ফ্যামিলি কেউ যাতে সন্দেহ না করে। পুলিশ পুঁজিলাল মেহতার যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ি পরীক্ষা করে বা তল্লাশি করে বেশ কিছু বারুদ সংগ্রহ করে, আর ওই বারুদ দিয়েই কিন্তু ওই বোমটা বাঁধা হয়েছিল। বাংলায় একটা কথা আছে, পাপে ছাড়ে না পাপে রে, অর্থাৎ অপরাধী যত বড়ই চালাক হোক না কেন সে কিন্তু একদিন না একদিন ধরা পড়বে, এটাই স্বাভাবিক। বর্তমানে এই পুঁজিলাল মেহতা হাজতবাস করছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের মার্ডার মিস্ট্রি, ক্রাইম, সাসপেন্স থ্রিলার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একদিন, অন্য এক সময়, নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।